এই জার্নি শুরু হয়েছিল লকডাউনের সময়। তখন বাড়িতে প্রচুর পরিমাণে বরুণের ভিডিও দেখতাম আর ভাবতাম আমিও হয়তো এটা পারি বা পারবো। শুরুটা হয়েছিল রান্নার ভিডিও দিয়ে। তখন এডিটিংয়ে খুব একটা পারদর্শী ছিলাম না, কিন্তু তাও শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক বেশি ছিল। ওই কোনো কিছু শুরুতে সবাই যে সাপোর্টটা দেয় ওই আর কি। তারপর শুরু হলো নৈনিতালে গিয়ে প্রথম ট্রাভেল ভিডিও বানানো। চেষ্টা করতাম এডিটিং ভালো না পারলেও ভিডিও ইনফরমেটিভ বানাতে। দিন গড়ায়, বছর গড়ায়, আস্তে আস্তে সাবস্ক্রাইবারও বাড়ে। চেনা মানুষদের সাপোর্ট করাও আস্তে আস্তে কমে যায়। ওই যা হয় আর কি, সাবস্ক্রাইবার বাড়লে মানুষজন একটু হিংসে থেকেই সাপোর্ট করা বন্ধ করে দেয়। তারপর ফেসবুক গ্রুপ খোলে সঞ্জনা, যেখানে প্রচুর মানুষের সাপোর্ট পেতাম আর তাদের ভালোবাসায় আস্তে আস্তে চ্যানেল গ্রো করলো। ধীরে ধীরে জীবন বদলায়, জীবনের সমীকরণও বদলায়। চেনা মানুষগুলো অচেনা হতে শুরু করে। তবে একটা জিনিস যা সবসময় আমার সাথে ছিল তা হলো আমার অদম্য জেদ। আর সেই জেদ এবং কিছু সংখ্যক মানুষের ভালোবাসায় আমার ভালোবাসার চ্যানেল মনিটাইজড এবং আজ 15,000-এর গণ্ডি ছুঁতে চলেছে। আজ সব বাধা অতিক্রম করে জীবনের ঘাত প্রতিঘাত পেরিয়ে আমি এইটুকু উপলব্ধি করেছি যে যারা তোমার সাথে থাকার তারা এমনিই থেকে যাবে, আর যারা না থাকার তারা হাজার চেষ্টা করলেও থাকবে না। হাজার চেষ্টা করলেও তুমি সবাইকে সুখী করতে পারবে না। যাক সেসব কথা, আজ আরও এক স্বপ্ন পূরণের কাহিনী নিয়ে এসেছি তোমাদের সামনে। আমার মা সবসময় বলেন যে তোর হাতে বিদেশ ভ্রমণ আছেই। যদিও আমি এসব কথা খুব একটা মানতাম না আগে, তবে এখন মানি। কারণ আজ তোমাদের বং ক্রিয়েটর অরিত্র বা কারোর কাছে তার দাদা ভাই বা কারোর কাছে হয়তো অরিত্রদা, যে যাই বলো না কেন, সে ভারত ছেড়ে পাড়ি দিতে চলেছে বিদেশের পথে। জানলে হয়তো অবাক হবে যে এই পুরো ট্রিপের খরচ করা অর্থ শুধু আমাকে আমার চাকরি দেয়নি। এই অর্থ আমায় এনে দিয়েছে আমার ভালোবাসার ইউটিউব চ্যানেল। তাই ইউটিউবের কাছেও আমি কৃতজ্ঞ। কেউ কখনো বিদ্রূপ করে বলেছিল যে আমি কোটি কোটি টাকা ওয়াইটি থেকে ইনকাম করি। আজ সেই কথা ভাবলেও ভালো লাগে যে সেই দিন সেই বিদ্রূপকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আজ আমার চ্যানেলকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি যেখানে অন্তত আমার বিদেশ ভ্রমণের খরচার কিছুটা অংশ আমার চ্যানেল থেকে উপার্জিত অর্থ। আজ আমার এই কাহিনী কাউকে আগামী দিনে ক্রিয়েটিভ কাজে উৎসাহ দেবে, আবার কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করবে। তবে যে যাই করুক, আজ আমার প্রাণে বড়ই আনন্দ। একটা চাপা টেনশনের সাথে তীব্র উত্তেজনা মিলেমিশে একাকার। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু বং ক্রিয়েটর অরিত্র। আজকে শুরু হতে চলেছে একটা ব্র্যান্ড নিউ সিরিজ। আমি এই মুহূর্তে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর আমি শুরু করতে চলেছি বং ক্রিয়েটর অরিত্রর প্রথম, ফার্স্ট এভার ইন্টারন্যাশনাল ট্রিপ। ভীষণ এক্সাইটেড, তার সাথে সাথে ভীষণ নার্ভাস। আজকের ডেট 12 এপ্রিল 2024। তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম। Where is your next destination? তো এবার তোমাদেরকে বলি মালয়েশিয়া ট্রাভেল করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী করতে হবে। ফার্স্ট অফ অল, তোমাদের জন্য খুশির খবর, 31 ডিসেম্বর 2024 অবধি মালয়েশিয়া তোমরা কিন্তু ট্রাভেল করতে গেলে তোমাদের কোনো ভিসা লাগবে না। মালয়েশিয়ার জন্য ভিসা কিন্তু ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। এরকম অনেক দেশ আছে যেই দেশে ভিসা লাগে না ট্রাভেল করার জন্য, তার মধ্যে মালয়েশিয়া কিন্তু একটা। আরেকটা হচ্ছে থাইল্যান্ড।
আরও আছে, আরও অনেক কান্ট্রিজ আছে, যেমন শ্রীলঙ্কা আছে, কাজাকিস্তান আছে, এরকম অনেক কান্ট্রি আছে। যাই হোক, সেই ব্যাপারে পরে আসবো। তো মালয়েশিয়া ট্রাভেল করার জন্য তোমাদেরকে ভিসা লাগছে না, তোমাদেরকে কি লাগছে দিতে, সেটা হচ্ছে এমডিএসি। তাহলে 1 নম্বর পয়েন্ট নোট করো, সেটা হচ্ছে এমডিএসি। এই এমডিএসি ফিল আপ করার প্রসিজিওর কিন্তু ভেরি সিম্পল, তোমাদেরকে স্ক্রিনে ওভারঅল দেখিয়ে দিচ্ছি। যদি ডিটেইলে এটার ওপর ভিডিও লাগে তাহলে কমেন্ট সেকশানে জানিও, আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। শুধুমাত্র তোমাদেরকে জানিয়ে রাখি, এমডিএসি ফর্ম ফিল আপ করার আগে তোমাদেরকে কিন্তু হোটেল বুক করে নিতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে হোটেল বুকিং ভাউচার। তোমাদেরকে কিন্তু ইমিগ্রেশনের সময় হোটেল বুকিং ভাউচার প্রডিউস করতে হবে, মানে কোন হোটেলে তোমরা থাকতে চলেছো। যদি আমি ধরে নিই কুয়ালালামপুরে যাচ্ছ, তো কুয়ালালামপুরে কোন হোটেলে তোমরা থাকতে চলেছো তার পুরো ডিটেলস তোমাদেরকে কিন্তু প্রডিউস করতে হবে, তার বুকিং ভাউচার, সেটা যেখান থেকেই বুক করাও, গোয়াইবিবো, MMT, booking.com, যেখান থেকেই বুক করাও তার বুকিং ভাউচার তোমাদেরকে প্রডিউস করতে হবে। এবং এমডিএসি ফর্ম ফিল আপ করার সময় সেখানেও কিন্তু তোমাদেরকে এই ডিটেলসগুলো মেনশন করার একটা জায়গা থাকে, সেখানে মেনশন করতে হবে যে এক্স্যাক্টলি কোথায় তোমরা থাকতে চলেছো মালয়েশিয়াতে। তো সেটা তোমাদেরকে মেনশন করতে হবে, তার সাথে সাথে তোমাদেরকে পাসপোর্ট ডিটেলস মেনশন করতে হবে, পাসপোর্ট নাম্বার অ্যালং উইথ দ্যাট ডেট অফ এক্সপায়ারি। এটা হচ্ছে পাসপোর্ট ডিটেলস বলে রাখলাম তোমাদেরকে। আর এছাড়া যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে অনেকের আটকায় এটা লাস্ট পোর্ট অফ এম্বার্কেশন। ঠিক আছে, এর মানে হচ্ছে কোথা থেকে তোমরা কুয়ালালামপুরে আসছো, মানে লাস্ট কোথায় ছিলে, যেই কান্ট্রিতে ছিলে সেখান থেকে কুয়ালালামপুরে আসছো সেই কান্ট্রির নাম মেনশন করতে হবে। যদি কোনো কানেক্টিং ফ্লাইট থাকে, যদি থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় ঢোকো তাহলে কিন্তু থাইল্যান্ড মেনশন করতে হবে কান্ট্রির নাম। আর এক্ষেত্রে যদি ইন্ডিয়া থেকে স্টার্ট করো তাহলে লাস্ট পোর্ট হচ্ছে তোমার ইন্ডিয়া। এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। এছাড়া আটকাবার মতো আর কিছু নেই। স্টিল যদি কোনো ডেডিকেটেড ভিডিও লাগে এমডিএসির ওপরে বলবে, আমি নিয়ে আসবো। আচ্ছা, এই প্রসঙ্গে জানিয়ে রাখি, নিজেদের মেল আইডি প্রপারলি এন্টার করবে, কারণ সেই মেল আইডিতেই একটি পিন জেনারেট হবে এবং সেই পিনটি এন্টার করে তবেই তোমরা নিজেদের রেজিস্ট্রেশন স্ট্যাটাস অর্থাৎ এমডিএসি চেক করতে পারবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব সবসময় একটি হার্ড কপি সাথে রাখবে, তাহলে ইমিগ্রেশনের সময় কোনো প্রবলেম হবে না। অনেকেই আছে সফট কপি প্রডিউস করে, কিন্তু আমি তোমাদেরকে বলবো একটি হার্ড কপি সবসময় নিজের সঙ্গে রাখবে। এই মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ডের ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে এবং তার জন্য আমি এমডিএসি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের জার্নি যেদিনকে আছে, ওপর দিয়ে প্লেন যাচ্ছে, ঠিক আছে, তো জার্নি যেদিনকে আছে তার 72 ঘন্টার মধ্যে তোমাদেরকে কিন্তু এই এমডিএসিটা ফিল আপ করতে হবে। যদি জার্নি 12 তারিখে হয়, কথার কথা বলছি, যদি জার্নি 12 তারিখে হয় তাহলে 10, 11, 12, 10 তারিখ থেকে শুরু করে 10, 11, 12 এর মধ্যে তোমরা কিন্তু এমডিএসিটা ফিল আপ করবে। এই গেল এমডিএসির কথা। আমি ট্রাভেল করছি এয়ার এশিয়াতে, পুরো ফ্লাইট ডিটেলস তোমাদেরকে বলবো, কোথায় যাচ্ছি সেটাও বলবো, বাট তার আগে আমি একটু এয়ার এশিয়ার কাউন্টারটা দেখে নিই কোথায় আছে না আছে। অনেক আগে চলে এসেছি, আমি সবসময় হাতে টাইম নিয়ে এয়ারপোর্টে ঢুকি, তো আগে দেখে নিই এয়ার এশিয়ার কাউন্টার। ঠিক আছে, চলো। এটা 0 আর একদম লাস্টে H, 4B দিয়ে আমি ঢুকলাম। ঠিক আছে, ঢুকে একদম লাস্টে এয়ার এশিয়ার কাউন্টার। লং কিউ দেখতে পাচ্ছ সামনে, বিশাল লম্বা লাইন পড়েছে ওয়েব চেকিংয়ের জন্য। এই পুরো ঘুরে ঘুরে লাইনটা গেছে, খুব স্লোলি মুভ করছে লাইনটা, দেখতেই পাচ্ছ এখনও ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা। তো তাড়াতাড়ি কমপ্লিট হলে পরে এখনও অনেক ফর্মালিটিস আছে। টোটাল 8টা কাউন্টার আছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কাউন্টার আছে, দেখতেই পাচ্ছ। লং কিউ, অনেকটা সময় এখানেই লেগে গেল। A few moments later. কোনো রকমে হলো, তো ব্যাগটা চেক ইন করিয়ে নিলাম। তোমাদেরকে পুরো ডিটেলসটা বলছি। এখন ইমিগ্রেশনের জন্য ঢুকছি। এই আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ ইমিগ্রেশনের কাউন্টার, এখানে আমাকে ক্যামেরাটা অফ করতে হবে। ঠিক আছে, আমি ইমিগ্রেশন কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলবো।
আচ্ছা, এবারে আসি কারেন্সিতে, যে কারেন্সি এক্সচেঞ্জ তোমরা কোথা থেকে করাবে, যদি কলকাতা থেকে করাও, আমি যেখান থেকে করিয়েছি তার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি, সেটা তোমরা একটু দেখে নাও। এছাড়াও ইউনিমনি থেকে তোমরা করতে পারো, মুথুট থেকে তোমরা করতে পারো, এইসব জায়গা থেকে তোমরা কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ করে নেবে। আচ্ছা, ভিডিওটা দেখানোর আগে যে আমি কোথা থেকে করিয়েছি, কী করিয়েছি না করিয়েছি দেখানোর আগে তোমাদেরকে বলি কারেন্সির ব্যাপারে। সেটা হচ্ছে, তোমরা মালয়েশিয়ায় পৌঁছিয়ে একেবারেই কিন্তু এয়ারপোর্ট থেকে কারেন্সি এক্সচেঞ্জ করাবে না। করাবে যদি হাতে একদমই মানে মালয়েশিয়ান রিঙ্গিত না থাকে। এই প্রসঙ্গে বলে রাখি, 1 মালয়েশিয়ান রিঙ্গিত ইজ ইকুইভ্যালেন্ট টু 18 টাকা, মানে অ্যাপ্রক্স 18 টাকা ইন্ডিয়ান মানিতে, মানে 18 ইন্ডিয়ান রুপিস। আবার টাকা বললে অনেকে বাংলাদেশি টাকা ভাবতে পারে, তো সেই জন্য 18 ইন্ডিয়ান রুপিস বললাম, ঠিক আছে? তো অ্যাপ্রক্স, তো এই হচ্ছে ব্যাপার। আর এর সাথে সাথে বলি, এয়ারপোর্ট থেকে ঠিক ততটুকুই কারেন্সি এক্সচেঞ্জ করাবে যতটুকু তোমাদের দরকার। একটা ক্যাব বুক করার জন্য দরকার, বা কিছু টুকটাক জিনিস কেনাকাটার জন্য দরকার, ঠিক ততটুকুই। নাহলে কিন্তু এয়ারপোর্টে এক্সচেঞ্জ রেট ভালো পাবে না, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আচ্ছা, এবার কলকাতায় কোথা থেকে করাতে পারো সেগুলো তো বললামই। তার সাথে সাথে তোমাদেরকে বলি, তোমরা চাইলে ফরেক্স কার্ড কিন্তু রাখতে পারো, ফরেক্স কার্ড রাখতে পারো। আর একটু কম্বিনেশন রাখলে, ইউএস ডলারের সাথে মালয়েশিয়ান রিঙ্গিত রাখলে, ঠিক আছে? কম্বিনেশন কেন রাখতে বলছি, কারণ পৃথিবীর যে কোনো প্রান্তেই তোমরা যাও, মানে যেখানেই যাও না কেন, সেখানে ইউএস ডলার ভাঙাতে কিন্তু খুব সুবিধা। ইউএস ডলার এক্সচেঞ্জ করানো হচ্ছে ভীষণ ভীষণ কনভিনিয়েন্ট, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তার সাথে সাথে ফরেক্স কার্ড বলে রাখলাম। ফরেক্স কার্ড যারা জানো না তারা কমেন্ট সেকশনে আমাকে জানিও, তাহলে ফরেক্স কার্ডের উপরে আমি আবার একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। Flashback. আমি এখন আছি লিন্সে স্ট্রিট চত্বরে। তো এসছি এখানে কারেন্সি এক্সচেঞ্জ করাতে। কীরকম কী রেট দিচ্ছে না দিচ্ছে আগে দেখবো, তারপরেই রেকমেন্ড করবো তোমাদেরকে। আর কত কি ক্যাশ নিচ্ছি না নিচ্ছি, কতটা এক্স্যাক্টলি প্রয়োজন, সেটাও তোমাদেরকে জানাবো। তো দেখতেই পাচ্ছ পুরো লিন্সে স্ট্রিট চত্বরে রয়েছে, আমার সামনে শ্রীলেদার্স। তো যাই এখন, তারপর তোমাদেরকে বলবো কীরকম কী রেট দিচ্ছে। ভালো লাগলে ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। নাম হচ্ছে পুষ্পশ্রী আই থিঙ্ক, পুষ্পশ্রী ফরেক্স অ্যান্ড ট্রাভেল। মোটামুটি এখানে ভালোই রেট পেলাম, ঠিক আছে? ডিটেলসটা তোমাদের বেরিয়ে বলছি। এটা ধর্মতলায়, আগেই বলেছি, লিন্সে স্ট্রিট। $200 নিচ্ছি, 1000 থাই বাট নিচ্ছি, 100 মালয়েশিয়ান রিঙ্গিট নিচ্ছি। ভিয়েতনামিজ রংটা আপাতত নেই এখানে, তো এরকম ডিনোমিনেশনেই নিচ্ছি। আর মোটামুটি ডকুমেন্টস আমার কী কী লেগেছে, ইউজুয়ালি ডকুমেন্টস কী কী লাগে যেন? পাসপোর্ট, প্যান কার্ড, ভিসা, এয়ার টিকিট। আচ্ছা, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ আমার পুরো সেটটা রয়েছে এখানে, এয়ার টিকিট সমস্ত কিছু আমি ওনাদের সফট কপি পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এই হচ্ছে গ্লোব মলের ভেতরে পুষ্পশ্রী ফরেক্স অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, এখান থেকে আমি করালাম, ঠিক আছে? ওখানে ফর্ম ফিল আপ করলাম, দিয়ে এখানে জমা দিলাম শপ নাম্বার 218 থেকে। এখান থেকে আমি কালেক্ট করব। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে $100, ঠিক আছে? এই একটা নোটের ভ্যালুয়েশন ইন্ডিয়ান কারেন্সিতে 8,500 টাকার কাছাকাছি। তো দে আর সো বড় লোক, উই আর সো গরিব। আর এই হচ্ছে $20 করে রয়েছে। আর এই হচ্ছে 1000 থাই বাট। আর এটা হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত, 50 করে দুটো দিয়েছেন, 100 মালয়েশিয়ান রিঙ্গিত। তো এখন এই ফুড কোর্টে বসেছি, এয়ারপোর্টে বসে মায়ের হাতে খাবার খাচ্ছি, ঠিক আছে? হাজার, বিরিয়ানি, পিৎজা সবার থেকেই ভালো ঘরের খাবার। দেখতে পাচ্ছ আলুর দম দিয়েছে মা, আর এখানে লুচি আছে, ঠিক আছে? এই যে লুচি, আর এখানে মিষ্টি আছে, মিষ্টি। তো খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? খুব লং ফ্লাইট না, আবার একেবারে শর্ট ফ্লাইটও না, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তো খেয়ে নিই আগে। দারুণ বাড়িয়েছে আলুর দমটা, দারুণ।
ঘড়ির কাঁটায় এখন 12টা বেজে 5 মিনিট, রাত্রি 12টা বেজে 5 মিনিট। 12:45 আমার ফ্লাইটের শিডিউলড ডিপার্চার টাইম আছে। কিসে যাচ্ছি না, এয়ার এশিয়া AK62 ফ্লাইট নাম্বার, তাতে করেই যাচ্ছি। কোথায় না, কুয়ালালামপুর, মালয়েশিয়ার ক্যাপিটালে যাচ্ছি কুয়ালালামপুর। তো ওখানকার স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী পৌঁছাবে 7:10, ঠিক আছে, 7:10। তো আমাদের সাথে ওদের টাইম ডিফারেন্স কিন্তু 2.5 ঘন্টা, জানি রাখি, মানে 2.5 ঘন্টা এগিয়ে আছে মালয়েশিয়া, তো আমরা 2.5 ঘন্টা পিছিয়ে আছি। তো এই যে বোর্ডিংয়ের জন্য ডাক চলে এসছে, তো এখন বোর্ডিংটা করে নিই, তারপর বাকি কথা বলবো। খুব বেশি কিছু বলার নেই, ফ্লাইটের ডিটেলস দিয়ে দিলাম, কতক্ষণ লাগবে বলেও দিলাম। 12:45 থেকে ওখানে 7:10। এই হচ্ছে আমার বোর্ডিং পাস, দেখতেই পাচ্ছ। জোন 1 থেকে এন্ট্রি হচ্ছে, জোন 1। বোর্ডিং পাসে জোনটা দেখে নেবে, সেই অনুযায়ী তোমাদেরকে অ্যাসিস্ট করে দেবে এখানে, তো সেই অনুযায়ী একে একে বোর্ড করবে। এই হচ্ছে গেট নাম্বার 12, আর এই হচ্ছে 12A। 12A দিয়ে কিন্তু বোর্ডিং হবে। বিশেষ কিছু ইমিগ্রেশনে জিজ্ঞেস করে না, মানে এখান থেকে বেশি কিছু জিজ্ঞেস করে না। কুয়ালালামপুরে পৌঁছে কি জিজ্ঞেস করবে না করবে আমি জানি না, বলতে পারছি না, সেটা ওখানেই বলবো। এখানে জাস্ট জিজ্ঞেস করলো কী পারপাসে যাচ্ছি না যাচ্ছি, আর ফার্স্ট টাইম যাচ্ছি কি না, আর কী করি আমি বাই প্রফেশন, ব্যাস এইটুকু ডিটেলস, আর কিছু নয়। সবার আগে বোর্ডিং পাস নেবে, ঠিক আছে, চেকিং করাবে, তারপর ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হবে, তারপর সিকিউরিটি চেক হবে। এই হচ্ছে 3টে ধাপ, আগেও বলেছি আবারও বললাম, আগের ফ্লাইট ব্লগে বলেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখানে এক্সট্রা একটা অ্যাডিশনাল স্টেপ হচ্ছে ইমিগ্রেশন হবে, তারপর সিকিউরিটি চেক হবে, তারপর একে একে বোর্ডিং স্টার্ট হবে, ঠিক আছে। তো চলো, এখন মোটামুটি বোর্ডিং তো স্টার্ট হয়েই গেছে, আর বেশিক্ষণ বাকি নেই, এখন বাজে 12:15। আচ্ছা, তাহলে দুটো পয়েন্ট কভার হলো, একটা হচ্ছে এমডিএসি, একটা হচ্ছে হোটেল বুকিং ভাউচার। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, পাসপোর্টের যেন মিনিমাম 6 মাসের ভ্যালিডিটি থাকে, এটা কিন্তু ম্যান্ডেটরি। আর অন্ততপক্ষে 2 পেজ বলে, তোমরা অন্ততপক্ষে দেখবে যেন 4-5টা পেজ ফাঁকা থাকে, ঠিক আছে, পাসপোর্টে, কারণ ইমিগ্রেশনের স্ট্যাম্প লাগবে, তো তার জন্য যেন ব্ল্যাঙ্ক পেজ থাকে পাসপোর্টে, ঠিক আছে। মোটামুটি আমি তাও 4টে বললাম, তাও মোটামুটি 5-6টা পেজ অন্ততপক্ষে ধরে রাখবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 3। নেক্সট হচ্ছে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট উইথ ডিসেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। কেন লাগে তার কারণ হচ্ছে, বাইরের কান্ট্রি অনেক সময় দেখতে চায়, স্পেশালি যেই কান্ট্রিগুলো ভিসা ফ্রি হয় সেখানে অনেক সময় দেখতে চায় যে তুমি সেই কান্ট্রিতে গিয়ে সার্ভাইভ করতে পারবে কি না, অনেক সময় দেখতে চায়। তো 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট তোমাদেরকে লাগবে, এবং তার সাথে সাথে প্রুফ অফ ক্যারিং এনাফ কারেন্সি, সেটা কিন্তু অনেক সময় দেখতে চায়। প্রুফ অফ ক্যারিং এনাফ কারেন্সি, এই কথাটার মানে হচ্ছে যে তুমি এনাফ কারেন্সি ক্যারি করছো সাথে করে, সেইটার প্রুফ অনেক সময় দেখতে চায়, অনেক সময়, আমার ক্ষেত্রে যেমন চাইনি, ঠিক আছে। তো এটাও পয়েন্ট নাম্বার 4 হিসাবে মেনশন করো। তাহলে 4টে পয়েন্ট হলো কিন্তু। আবার বলে রাখছি, এমডিএসি, তার সাথে সাথে হোটেল বুকিং ভাউচার, তারপরে হচ্ছে পাসপোর্টের আমি বলে রাখলাম মিনিমাম ভ্যালিডিটি আর নাম্বার অফ পেজেস তোমাদেরকে ব্ল্যাঙ্ক রাখতে হবে, সেটা একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে লাস্ট যেটা বললাম, সেটা হচ্ছে প্রুফ অফ ক্যারিং এনাফ কারেন্সি। আচ্ছা, 5 নম্বর হচ্ছে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ঠিক আছে। 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট তোমাদেরকে কিন্তু রাখতে হবে। তাহলে 5খানা পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে এই যে মাথার ওপর দিয়ে একটা এয়ারক্রাফট উড়ে গেল,
তো লাস্ট পয়েন্ট ওটাই। লাস্ট পয়েন্ট হচ্ছে তোমাদের 2-way ফ্লাইট টিকিটস, তার হার্ড কপি কিন্তু রাখবে। অনেকে সফট কপি রাখে, সফট কপি দিয়েও কাজ চলে যায়, বাট আমি বলবো হার্ড কপি রাখবে। মানে যদি ধরে নিলাম যে তোমরা শুধুমাত্র মালয়েশিয়ায় ট্রাভেল করবে এবং কুয়ালালামপুরেই থাকবে, তাহলে কলকাতা টু কুয়ালালামপুর, কুয়ালালামপুর টু কলকাতা, ঠিক আছে। এই প্রশ্নটা অনেকেই করে যে আমি যদি রিটার্নটা কুয়ালালামপুর থেকে না করি তাহলে কি আমার ভিসা ফ্রি হবে না, বা অনেকে ভেবে নেয় যে তাহলে হয়তো ভিসা ফ্রি হবে না। ব্যাপারটা কিন্তু কিচ্ছু এরকম নয়। তোমরা ধরো কথার কথা বলছি, কুয়ালালামপুর থেকে ভিয়েতনামের কোথায়, ধরো হানয় গেলে, ঠিক আছে, বা হানয় থেকে আবার ব্যাক করলে ইন্ডিয়া, এরকমভাবে হলো, তাতেও কিন্তু ভিসা ফ্রি। ভিসা কিন্তু সবসময় সব ক্ষেত্রে ফ্রি, এটুকু বলে রাখছি। কোনো ভিসা লাগবে না, কোনো ভিসা অন অ্যারাইভেলের গল্প নেই, ঠিক আছে। তাহলে তোমরা এবার সাম আপ করে নাও, টোটাল যেই পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টগুলো সাম আপ করে নাও, ঠিক আছে। আশা করছি ইনফরমেটিভ লাগছে ভিডিও। আচ্ছা, উইন্ডো সিট ম্যানেজ করতে পারিনি, যতটা তাও পারবো ফুটেজ নিয়ে দেখাবো তোমাদেরকে এখান থেকে। তো লেগ স্পেস বড়ই কম, তোমাদেরকে দেখাই একবার। লেগ স্পেসটা বড়ই কম, দেখো লম্বা মানুষদের পা ফা আটকে যাচ্ছে, আমার বটলটা পড়েও গেল, তো অবস্থা খুবই খারাপ। আর আরও একটা ব্যাপার হচ্ছে, এখানে ওয়াইফাইয়ের সিম্বল দিয়েছে, আমি জিজ্ঞেস করলাম একজন এয়ার হোস্টেসকে, বাট এই এয়ারক্রাফটে ওয়াইফাই কাজ করে না। এটা খুব বাজে একটা ব্যাপার লাগলো আমার। কিছু হেভি লাগেজ ছিল না সাথে করে, সেই জন্য আমি কিছুই রাখিনি ওপরে। চেক ইন করিয়ে নিয়েছি আমার ব্যাগটা, শুধু সাথে করে এই ছোট্ট একটা প্যাকেট রয়েছে, এর মধ্যে কিছুই না, নিজের ডক্স রয়েছে, ঠিক আছে, আর চার্জার বগেরা রয়েছে, আর এই ছোট্ট ব্যাগটা রয়েছে, দ্যাটস অল, আর কিচ্ছু না। I'll get back to you latest information and current weather in Kuala Lumpur. In the meantime, sit back, relax, enjoy the flight, and once again, thank you for choosing Air Asia. চলো দেখে নি এখানে কি কি দিয়েছে। কিছুই দেবে না, সেফটি ম্যানুয়াল দেবে আর কিছুই না। এই যে সেফটি ইনস্ট্রাকশনস দিয়েছে, সিট বেল্ট কীভাবে বাঁধতে হয় তা দিয়েছে, এইসবই রয়েছে, আর কিছুই না। এখানে দেখি এটা কি দিয়েছে, একটা ম্যাগাজিন দিয়েছে, কিসের ম্যাগাজিন দেখি, বাবা ফুড রিলেটেড আই গেস। ও না, দিস ইজ নট ম্যাগাজিন, দিস ইজ অ্যাকচুয়ালি ইনফ্লাইট মিল অপশনস, ঠিক আছে। কি কি খাবার দাবারের অপশান আছে দেখো, সেসব দিয়েছে। আর সবই কিন্তু যে প্রাইসগুলো দিয়েছে সবই রিঙ্গিতে দিয়েছে, ঠিক আছে, মালয়েশিয়ান রিঙ্গিতে সমস্ত প্রাইস দেওয়া আছে। মানে ইফ ইউ আর ক্যারিং রিঙ্গিত দেন অনলি ইউ ক্যান কনজিউম, আই গেস, আদারওয়াইজ ইন্ডিয়ান মানি থাকলে হবে না, মানে আইএনআর থাকলে কিন্তু হবে না। দেখতেই পাচ্ছ মালয়েশিয়ান রিঙ্গিত 9, আমেরিকানো আছে 9, মানে হচ্ছে ওই যেটা থাকবে সেটাকে মাল্টিপ্লাইড বাই 18 করে দেবে, ঠিক আছে, ওই অ্যাপ্রক্স ওরকমই হবে, মাল্টিপ্লাইড বাই 18 করলে যেরকম হয় সেটা ইন্ডিয়ান কারেন্সিতে। ক্যাফে লাতে রয়েছে, মোটামুটি ঠিকঠাকই রয়েছে, মানে ওভার প্রাইসড কিছু লাগছে না আমার, ঠিকই আছে। বাট আমাকে একটু জিজ্ঞেস করতে হবে যে মালয়েশিয়ান কারেন্সি না থাকলে, মানে মালয়েশিয়ান রিঙ্গিত না থাকলে কনজিউম করা যাবে কি যাবে না। আমার খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই, যথেষ্ট খাওয়া দাওয়া হয়েছে, বাট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওভারঅল সব রকম খাবার দাবার রয়েছে, স্যান্ডউইচেস রয়েছে, বার্গার্স রয়েছে, কফি, আইস টি, সব রকম অপশান রয়েছে, প্রচুর বেভারেজেস রয়েছে, সফট ড্রিঙ্ক বগেরা রয়েছে, বিরিয়ানি অপশানস রয়েছে, হায়দ্রাবাদি ভেজিটেবল বিরিয়ানি, ওই যে চিকেন বিরিয়ানি রয়েছে, অনেক কিছু রয়েছে, চিপস বগেরা বি রয়েছে, চকলেটসও রয়েছে।
তো মোটামুটি সবই আছে, কি আছে আর কি নেই। ঘড়ির কাটা 1:16, ফ্লাইট কিন্তু আধা ঘন্টা ডিলেড আছে অলরেডি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা কিন্তু কোনো পয়েন্ট নয়, এটা জাস্ট একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন বলতে পারো। সেটা হচ্ছে তোমরা কতদিন অবধি মালয়েশিয়া ঘুরতে পারো। এই ভিসা ফ্রি হওয়ার পরে অনেকে ভাবে এর মধ্যে থেকেই গেলাম, 30 ডেজ অবধি কিন্তু তোমরা মালয়েশিয়াতে থাকতে পারো, মালয়েশিয়া ঘুরতে পারো। এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। To fasten, insert the metal tip into the buckle and tighten the belt by pulling on the buckle strap. To unfasten, lift the metal flap. If you wish to read, please switch on your reading lights. Thank you. Your life vest is under your seat. To use it, slip it over your head like this, clip on the waistband, and pull it tight. At the exit before leaving the aircraft, pull the red tag to inflate life vest. Do not inflate your life vest until you are at the exit, as this would slow down the evacuation flow. Please note where the emergency exits on the aircraft are located. নেক্সট হচ্ছে ট্যুরিস্ট সিম কার্ড। ঠিক আছে, অনেকেই সিম কার্ড নিয়ে জিজ্ঞেস করে, কারণ এয়ারপোর্টে নেমে কল করার প্রয়োজন হতে পারে, ক্যাব বুক করার প্রয়োজন হতে পারে। তো সেই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, দেখো আমার ক্ষেত্রে আমি বলছি, আমি যেহেতু অনেকগুলো কান্ট্রি একসাথে ভিজিট করেছি, সেই জন্য আমি না ইন্ডিয়া থেকেই ইন্টারন্যাশনাল রোমিংটা অ্যাক্টিভেট করিয়ে নিয়ে গেছিলাম এবং তার রিচার্জ করে নিয়ে গেছিলাম। আমি একটা 1499 টাকার প্ল্যান নিয়েছিলাম জিওর, তাতে 1 GB ডেটা আমি পেয়েছিলাম। আমার কাছে ডেটাটাই ভীষণ ইম্পর্টেন্ট ছিল, আর 200 মিনিট কলিং পেয়েছিলাম। ঠিক আছে, তো এটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। আর তার সাথে সাথে সমস্ত জায়গায় এয়ারপোর্টে তো ওয়াইফাই থাকে, তো তাতে কোনো অসুবিধা হবে না। তোমরা যদি ক্যাব বুক করার জন্যই শুধুমাত্র সিম চাও, তাহলে আমি জানি রাখি এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই থাকে, সেখান থেকে আরামসে তোমরা ক্যাব বুক করে নিতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করব এয়ারপোর্ট থেকে সিম না নিতে। এয়ারপোর্ট থেকে কিচ্ছু করবে না, এয়ারপোর্ট থেকে কারেন্সি এক্সচেঞ্জও করাবে না, সিমও তুলবে না। তোমরা মার্কেটে যাবে, মার্কেটে গিয়ে যে কোনো 7-Eleven স্টোরে চলে যাবে, সেখানে খুব ভালো রেটে মোটামুটি 700 থেকে 750 টাকা পড়বে ভারতীয় মুদ্রায়। আমি বললাম, আবার টাকা বলছি, বাংলাদেশি টাকা অনেকে ভাবতে পারে বাংলাদেশি টাকা নয়, তো সেটাকে বাংলাদেশে তোমরা কনভার্ট করে নিতে পারো। বাংলাদেশ যারা ওপার বাংলা থেকে দেখছো, তারা বাংলাদেশের টাকায় কনভার্ট করে নিতে পারো।
ভারতীয় টাকায় মানে INR মোটামুটি 700 থেকে 750-র মধ্যে তোমরা সিম পেয়ে যাবে, ঠিক আছে? তো কোনো কোম্পানি আমি বলে দিচ্ছি না যে এই কোম্পানির কানেকশান নেবে বা ওই কোম্পানির কানেকশান নেবে, সেসব কিছু বলছি না। মোটামুটি বলছি যে 7-Eleven স্টোর থেকে তোমরা কিন্তু সিম তুলে নিতে পারো, এটাই হচ্ছে আমার বলার কথা। ওই মোটামুটি 40 থেকে 45 রিঙ্গিতের মধ্যে সব হয়ে যাবে, মানে কভার হয়ে যাবে পুরো সিমের ব্যাপার, যদি সিম দরকার হয়। এবং তাতে মোটামুটি 7 দিনের ভ্যালিডিটি তোমরা পাবে। 7 দিনের বেশি কুয়ালালামপুর ঘুরতে লাগে না। কেউ যদি কুয়ালালামপুরের সাথে পেনাংও ঘুরতে যায় তাতেও 7 দিনের বেশি লাগে না। তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার কেউ যদি আমার মতো প্ল্যান করো, একটা লম্বা ট্যুর করো, তাহলে দেখতে পারো, তাহলে তোমরা ট্যালি করে দেখো যে তোমাদের জন্য ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে আসাটা সাশ্রয়জনক হবে নাকি না 7-Eleven স্টোরে গিয়ে পারচেস করাটা সাশ্রয়জনক হবে, সেটা তোমরা একটু দেখে নেবে। কারণ আলাদা আলাদা কান্ট্রিতে গেলে পরে আলাদা আলাদাভাবে আবার সিম নিতে হবে। আবার কেউ যদি মালয়েশিয়া থেকে ভিয়েতনাম যায়, আবার ভিয়েতনামে খরচ, তো সেটা একটু তোমরা দেখে নেবে ট্যালি করে। জাস্ট আমার ইনফরমেশন দেওয়ার কথা, আমি সেটা কিন্তু দিয়ে দিলাম তোমাদের। ফ্লাইটের টিকিট কাটার সময় যারা মিলের অপশান চুজ করেছিল, সেই প্রি বুকড মিলগুলো কিন্তু এখন ডিস্ট্রিবিউট হচ্ছে। তো আমি কোনো মিলের অপশান নিইনি, বিকজ আমার প্ল্যানই এটা ছিল খেয়ে দিয়ে ফ্লাইটে উঠবো। তো যারা নিয়েছে তাদেরকে এখন ডিস্ট্রিবিউট করছে। সব রকম অপশানই আছে, ভেজ মিল, চিকেন মিল, সব রকম অপশানই আছে। আর টুকটাক সফট ড্রিঙ্কও রয়েছে। তবে এখানে একটা জিনিস আমি জানতে পারলাম, যেটা আমি বলবো তোমাদের, সেটা হচ্ছে শুধুমাত্র রিঙ্গিত উইল বি অ্যাকসেপ্টেড, ঠিক আছে? রিঙ্গিত ছাড়া INR কিন্তু অ্যাকসেপ্টেড নয়, US ডলারও অ্যাকসেপ্টেড নয়। You have to pay by Malaysian ringgit. If you are not carrying Malaysian ringgit, then you won't be able to consume anything. (4:32) as per Indian Standard Time. আর বাইরে দেখো, মালয়েশিয়ার টাইম হচ্ছে 7:02। আমাদের সাথে 2.5 ঘন্টা একটা ডিফারেন্স আছে বলেছিলাম, তো ওখানে সকাল হয়ে গেছে। ইন্ডিয়াতে কিন্তু সকাল হয়েছে, বাট ভোরের আলো ফুটেনি এখন। सुनिश्चित करें कि आपकी सीट बेल्ट सुरक्षित रूप से बंधी हुई है। अपनी ट्रे टेबल पर रखें और अपनी खिड़की का शेड खोलें। ইন্ডিয়ার যে কোনো মেজর এয়ারপোর্ট থেকে তোমরা কুয়ালালামপুরে ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা কলকাতা অথবা চেন্নাই থেকে নিজেদের ফ্লাইট বুক করো, তাহলে তুলনামূলকভাবে কম খরচে তোমরা কুয়ালালামপুরে পৌঁছাতে পারবে। দেখতে পাচ্ছ যে কলকাতা থেকে কুয়ালালামপুরের রাউন্ড ট্রিপের ভাড়া মোটামুটি 22 থেকে 25 হাজারের মধ্যে পড়ছে, যেখানে চেন্নাই থেকে তোমরা যদি বুক করো তাহলে তোমাদের 15 থেকে 17 হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেটাই যদি তোমরা দিল্লি থেকে ফ্লাইট বুক করো তাহলে তোমাদের কমপক্ষে 30,000 টাকা গুনতে হবে।
এবার তোমাদেরকে জানিয়ে রাখি মালয়েশিয়া বেড়াতে গেলে কোন কোন অ্যাপ নিজের মোবাইলে আগে থেকে ইনস্টল করে নিয়ে যাবে। 1 নম্বরে থাকবে গ্র্যাব অথবা ইনড্রাইভ। এই গ্র্যাব অথবা ইনড্রাইভ অ্যাপ তোমাদেরকে ক্যাব বুক করতে অথবা বাইক বুক করতে সাহায্য করবে। আমাদের এখানে যেমন ওলা উবের অত্যন্ত পপুলার, তেমনি মালয়েশিয়াতে গ্র্যাব এবং ইনড্রাইভ অত্যন্ত পপুলার। এবারে আসি আরেকটি অ্যাপের সম্বন্ধে, যার নাম ক্লুক। এই ক্লুক অ্যাপটি অত্যন্ত জরুরি, কারণ এই ক্লুক অ্যাপের থেকে মালয়েশিয়ার 80 থেকে 90% অ্যাক্টিভিটির টিকিট তোমরা বুক করে নেবে। জানিয়ে রাখি, কাউন্টারে গিয়ে টিকিট বুক করার থেকে ক্লুক অ্যাপের থ্রু যদি তোমরা টিকিট বুক করো তাহলে সেটা অনেকটাই সাশ্রয়জনক হবে। এর পাশাপাশি মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে মুভিট অ্যাপটা অত্যন্ত জরুরি। এই অ্যাপ তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় তোমরা কিভাবে পৌঁছাবে। এই অ্যাপ তোমাদেরকে এটাও দেখিয়ে দেবে যে কি কি পাবলিক ট্রান্সপোর্টের অপশন তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোথায় থাকবে সেই বিষয়ে বলে রাখি। দেখো, কুয়ালালামপুরে পৌঁছালে তোমরা 2 জায়গায় থাকতে পারো। তোমরা যদি একটু পার্টি প্লেস পছন্দ করো তাহলে তোমরা বুকিত বিনতাং মানে কুয়ালালামপুরে যেটা সিটি সেন্টার সেখানে থাকতে পারো, নয়তো তোমরা কেএল সেন্ট্রালে থাকতে পারো। কেএল সেন্ট্রালে চায়না টাউন আছে, ঠিক আছে, ওখানে লিটল ইন্ডিয়া আছে, তো সেখানে তোমরা থাকতে পারো। ওটা একটু কাম অ্যান্ড কোয়াইট প্লেস, ঠিক আছে, ওখানে থাকতে পারো, ভালো হবে। বা এরকম যদি করো 2 দিনের স্টে ওখানে রাখলে, 2 দিনের স্টে এখানে রাখলে, তাহলে দুটোরই ফিল নিতে পারবে। গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর। ঘড়ির কাঁটায় এখন 8টা, সকাল 8টা কুয়ালালামপুরের টাইম অনুযায়ী। তো ইন্ডিয়াতে তার মানে এখন 5:30 বাজছে। জাস্ট বেরোলাম, এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। সিম নেওয়ার প্রচুর অপশান রয়েছে, কিন্তু কেউ ভুলেও নেবে না, প্রচুর কস্টলি হয়ে যাবে এয়ারপোর্ট থেকে কেউ যদি সিম নাও। ঠিক আছে, আমি এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে, সেটা করিয়ে নিয়ে তারপরে বাইরে বেরিয়ে সিম নেব। ইমিগ্রেশনের কিউ কিন্তু বেশ লম্বা, কিন্তু খুব তাড়াতাড়ি মুভ করছে, বেশ তাড়াতাড়ি মুভ করছে। আমার সামনে 3 জন ইউপির ছেলে পরিচয় হলো। আমি যেখানেই যাই একটা গ্রুপ ঠিক তৈরি হয়ে যায়। 10 minutes later. ভীষণ 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 খারাপ এক্সপিরিয়েন্স। একটা জঘন্য এয়ারলাইন্স, এয়ার এশিয়া। তোমাদেরকে ডিটেলসে বলছি কেন আমি বলছি জঘন্য এয়ারলাইন্স। আমার লাগেজটা আসেইনি, ঠিক আছে, কলকাতা থেকে আসেইনি। শুধু আমার লাগেজ নয়, যারা যারা ট্রাভেল করেছে তাদের সবার লাগেজ আসেনি। কি বলবো, কিছু বলার নেই, পুরো ডিটেলসে বলছি তোমাদের। এখন জাস্ট বেরোবো আর কি। লেভেল 1 থেকে তোমরা স্কাই বাসের টিকিট পেয়ে যাবে। এটাই হচ্ছে কস্ট এফেক্টিভ ওয়ে। কিন্তু দেখতে পাচ্ছ 15 রিঙ্গিত পড়েছে। 15 রিঙ্গিতে কেএল সেন্ট্রাল পৌঁছে যাব। 11:15 বাস আছে। এখানে খুব সুন্দর করে গেট নাম্বার দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা হবে না, মানে বাস খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। এমনিতে সমস্ত কিছু সিস্টেমেটিক, কিন্তু আমাকে ভুগিয়ে দিল এই ফ্লাইট। কেন ভোগালো, কিভাবে ভোগালো আমি সব বলছি। একজন মানুষও লাগেজ পায়নি। সবার লাগেজ আসবে কালকে। কালকে সবার হোটেলের অ্যাড্রেস নেওয়া হয়েছে। তো আমার কাছে একটা মেল আসে, মেলটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। মেলটা কি মেল আসে, এটার মানে এটাই যে লাগেজটা কলকাতা থেকে আসেইনি। তো কালকেই একই এয়ারক্রাফটে আসবে, এই টাইমেই, যে টাইমে আজকে পৌঁছেছি এখানে সেই টাইমেই আসবে। কিন্তু আমার হোটেলে থাকতে হবে আমাকে, আর ওরা আমাকে কন্ট্যাক্ট করে তারপর আমার হোটেলে আসবে, এসে লাগেজ পৌঁছে দেবে। সমস্যা হচ্ছে কি, আমার লাগেজের মধ্যে ক্যাশ ছিল, US ডলার ছিল ওখানে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত বাসের টাইমিংগুলো দেখানো আছে। তো এরকম সুন্দর কাচের গ্লাসে চা দিয়েছে,
এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 2.5 রিঙ্গিত। বাহ, খুব সুন্দর। দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছে। বাপরে, মালয়েশিয়ায় বসে এরকম কাচের গ্লাসে চা খাচ্ছি, এত খারাপ এক্সপিরিয়েন্স হলো পার্টেনিং টু মাই এয়ারলাইন্স। এত খারাপ এক্সপিরিয়েন্সের পর এত সুন্দর চা খাচ্ছি, সেটাই ভালো লাগছে। মানে মোটামুটি 45 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে 45 টাকা। ঠিক আছে, এয়ারপোর্টে বসে এরকম কাচের গ্লাসে এতটা চা খাচ্ছি, 45 রুপিস ঠিক আছে। কিন্তু চা না পেলে চলছিল না সকাল থেকে। তো তোমাদেরকে জানাচ্ছি, বাসে যাব, ঠিক আছে? বাসে করে কোথায় যাব না, কেএল সেন্ট্রাল যাব। সেখান থেকে আমার হোটেল বুক করা আছে হচ্ছে সিটি সেন্টারে, মানে বুকিত বিনতাং ওই এরিয়াটাকে বলে। তো বুকিত বিনতাংয়ে আমার বাস বুক করা আছে। এখান থেকে কিন্তু ডিরেক্ট বাস নেই। তো দেখব ওখান থেকে বাই ওয়াক চলে যাওয়া যায় কি না, বা গ্র্যাব অ্যাপ্লিকেশন হয়। তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি গ্র্যাব অ্যাপ্লিকেশন কীরকম দেখতে হয়। এটা ইনস্টল করতেই হবে। এটা ইনস্টল করলে আমাদের ওখানে যেরকম ওলা উবের, এখানে যেমনি গ্র্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় চলে যাবে, অসুবিধা হয় না। তো আরাম করে আগে একটু চাটা খাই। ওই গ্রুপটা, ইউপির গ্রুপটা আমার জন্য ওয়েট করছে ওখানটায়, একেবারে ওয়েটিং এরিয়াটায়, যেখানে বাস স্টেশনটা আছে সেখানকার একটা ওয়েটিং হল আছে, সেই ওয়েটিং হলে ওয়েট করছে। এই হচ্ছে বাস স্টেশন। এই আমার ব্যাক সাইড থেকে সমস্ত বাসগুলো ছাড়বে, আর অ্যানাউন্সমেন্ট হচ্ছে রীতিমতো, মানে কোন গেট দিয়ে বাস ছাড়বে সেগুলোর অ্যানাউন্সমেন্ট কিন্তু হচ্ছে। তো আমি তো গেট নাম্বার বলেই দিয়েছি A5 বাস আসতে একটু দেরি আছে। এখন জাস্ট A7 দিয়ে একটা বাস ছাড়ছে কেএল সেন্ট্রালের জন্য। কেএল সেন্ট্রাল থেকে আমি চেক করলাম মনোরেলের অপশান আছে বুকিত বিনতাংয়ে যাওয়ার জন্য। তো মনোরেল ধরে নেব, ওটা একটা এক্সপিরিয়েন্স করা হবে আর কি, তোমাদের সাথে শেয়ার করব। সবই ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই একটা টি শার্টই আমাকে কাটাতে হবে, যে তোমার লাগেজ রয়ে গেছে ওখানে, এখনও কলকাতায় আমার লাগেজ। আর কি বলবো, এই এয়ারলাইন্স আমায় পুরো ঝুলিয়ে দিল। আচ্ছা, একদম শেষে বলি ফুড নিয়ে। দেখো, ফুডের মধ্যে আমি যদি বলি তাহলে ভেজিটেরিয়ানদের জন্য একটু প্রবলেমেটিক, ঠিক আছে? একদমই ভেজের অপশান নেই বলবো না, আমি ভেজের অপশানও দেবো, ঠিক আছে? আমি যেখানে যেখানে ঘুরবো সেখানে আমার সন্ধান এটাই থাকবে যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কিনা সেটা দেখার। তো সেটা তোমরা ডিটেলসে দেখতে পাবে কি কি অপশান আছে না আছে। এমনি ওভারঅল বলে রাখছি, নন ভেজিটেরিয়ানদের জন্য ওটা হচ্ছে প্যারাডাইস, ঠিক আছে? তো প্রচুর অপশানস পাবে সেখানে। মানে যেহেতু সেখানে একটা মানে কি বলবো মিক্সড কমিউনিটির মানুষজন থাকে, ইন্ডিয়ানদের মধ্যে প্রচুর সংখ্যক তামিল মানুষজন থাকে। তামিল মানুষের ওখানে প্রচুর বেশি পরিমাণে প্রভাব প্রতিপত্তি বলতে পারো, এবং তাদের একটা দাপট আছে তামিল মানুষদের। তো সাউথ ইন্ডিয়ান খাবার পাবে ওই জন্য। তার সাথে সাথে তোমরা ওখানে বাংলাদেশি পাবে প্রচুর, সেই জন্য কিন্তু বাঙালি রেস্টুরেন্টে প্রচুর পাবে, ঠিক আছে? তো প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে। ইনফ্যাক্ট আমি নিজেও একটা বাংলাদেশি রেস্টুরেন্ট থেকেই আমি খাবার দাবার খেয়েছি, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো খুব ভালো খাবার দাবার। আর এছাড়া তোমরা কিন্তু পাকিস্তানি রেস্টুরেন্টও পাবে। তো ওখানে একটা যেহেতু মিক্সড কমিউনিটির মানুষজন রয়েছে, সেই জন্য খাবার দাবারের কোনো অসুবিধা নেই। অসুবিধা যদি আছে তাহলে সেটা কিন্তু ভেজিটেরিয়ানদের জন্য আছে। সেক্ষেত্রে আমি বলবো 7-Eleven স্টোরে চলে যাও। 7-Eleven স্টোরে প্রচুর প্যাকড ফুডের অপশান আছে, ওটা বাজেট ফ্রেন্ডলিও হবে, এবং তার সাথে সাথে যারা ভেজিটেরিয়ান খাবার দাবার খাও তাদের জন্য অপশান কিন্তু পাবে, ঠিক আছে? একেবারে সাত্বিক খাবার পাবে না পেঁয়াজ রসুন ছাড়া। তো মোটামুটি ভেজিটেরিয়ান যারা আছো, যারা মানে পেঁয়াজ রসুনটাকে ধরো না, সেটাকে জানি অনেকেই বলবে যে এক্ষুনি যে সেটাকে পুরো ভেজ বলা যায় না, কিন্তু সে কথা মাথায় রাখলে থাইল্যান্ডে বা মালয়েশিয়া ঘোরা যাবে না, এটা হচ্ছে সোজা কথা, বলে রাখলাম। ওয়ান থেকে বেরিয়ে A5 প্ল্যাটফর্ম বা গেট নাম্বার বলতে পারো। আচ্ছা, এই ইউপি গ্রুপের সাথে একটা আলাপ হয়েছে। হি ইজ পারভেজ, হি ইজ জাভেদ, হি ইজ মুজাহিদ, ঠিক আছে? তো সবার সাথে বেশ আলাপ পরিচয় হয়েছে। এখন সবাই মিলে একসাথেই যাব হচ্ছে কেএল সেন্ট্রালের দিকে, মানে বাইরে এসে, ঠিক আছে? এখানে একটা ইন্ডিয়ান টাচ পেলে পরে খুব ভালো লাগে, ঠিক আছে? তো
হিন্দিতে কথা হচ্ছে এখানে এসেও, তো এটা ভালো লাগছে। তো দেখা যাক জার্নিটা কেমন হয় না। দেখো ডিসপ্লে বোর্ডে দেখিয়ে দিয়েছে কেএল সেন্ট্রালের বাস, স্কাই বাস 5011040444, ডিপার্টিং অ্যাট 11:15 AM। তবে আজকে যা টায়ার্ড আছি বুঝতে পারছি না মানে মাইলেজ কতক্ষণ দিতে পারবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে, যতক্ষণ না ফ্রেশ হবো ভালো লাগছে না। বড়জোর হয়তো ওই তোমাদেরকে কেএলসিসি পার্কটা দেখাতে পারবো, অ্যাকোয়ারিয়া কেএলসিসি দেখাতে পারি কি দেখাতে পারি না। আমার অলরেডি ক্লুক অ্যাপ দিয়ে পারচেস করা আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। ক্লুক অ্যাপটাও তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ওখানে যেমন নিয়ার বাই বা ডাইন আউট, এখানে কিন্তু ক্লুক অ্যাপ, সমস্ত অ্যাক্টিভিটিসগুলো তোমরা পারচেস করতে পারবে এই ক্লুক অ্যাপ দিয়ে। ক্লুক অ্যাপে কিন্তু রেট খুব ঠিকঠাক দেয়, মানে তোমরা যদি অফলাইনে টিকিটগুলো কাটতে চাও তাহলে কিন্তু অনেক বেশি কস্টলিয়ার হয়ে যাবে তোমাদের জন্য। তার থেকে ভালো হচ্ছে ক্লুক অ্যাপের থ্রু তোমরা এই অ্যাক্টিভিটিসের টিকিটগুলো পারচেস করে নিও। এখন ওয়েট করছি, সবই তো অন টাইম দেখাচ্ছে, দেখা যাক কি হয় না হয়, কখন আসে না আসে। यहाँ पे 20 देखो 2x2 सीट, फुल्ली एयर कंडीशनड, और नॉट ओनली दैट खूब सुंदर सिस्टेमेटिकली बासे बोर्ड करालो। सीट नाम्बार देवा आछे, এই যে মাথায় দেখতে পাচ্ছ 1920, আর ওদিকে এটা হচ্ছে 1516, মানে 1516, ওদিকে 1718, আবার এদিকে 1920। তো সবাই সিট নাম্বার ওয়াইজই সুন্দর বসেছে, কোনো রকম মিসম্যানেজমেন্ট নেই, খুব ভালো লাগলো আমার দেখে। দেখি কটায় পৌঁছাই, 1 ঘন্টা তো লাগার কথা, দেখি কতক্ষণ লাগায়। ভীষণ কমফোর্টেবল সিট, কিন্তু লেগ স্পেসও যথেষ্ট আছে, মানে আমার মতো লম্বা মানুষের কোনো প্রবলেম হচ্ছে না। আর পুশব্যাক নয়, কিন্তু তাও আমি একটু দেখে নিচ্ছি পুশব্যাক কিনা, মনে হয় পুশব্যাক নয়, দেখছি। হ্যাঁ, পুশব্যাক সিট, ভীষণ কমফোর্টেবল সিট। তো মাত্র 15 রিঙ্গিত করে নিচ্ছে, তো যথেষ্ট ভালো ডিল আমার কাছে। তো তোমাদেরকে বলছি আরও কীভাবে এখান থেকে কেএল সেন্ট্রাল যাওয়া যায়। এখান থেকে কেএল সেন্ট্রাল যাওয়ার জন্য কিন্তু আরও 2টো অপশান আছে, সেই 2টো অপশান বলছি তোমাদেরকে। বাসটা ছাড়ুক আগে। ঠিক 11:19 বাসটা ছাড়লো, জাস্ট ওই 4 মিনিট মতো লেট, ওই আমাদের মতো নয়, ওই ইন্ডিয়ান টাইম নয় যে বললাম এখন আধ ঘন্টা পরে 45 মিনিট পরে পুরো প্যাসেঞ্জার হলে তারপর ছাড়লাম, ওরম ব্যাপার না। যতজন প্যাসেঞ্জার হয়েছে ততজনকে নিয়েই যাবে। देखे तो पूरा ग्राम बांग्ला लग जाए। बस का एक्सपीरियंस कैसा हो रहा है? ठीक ठाक, बहुत बढ़िया, कंफर्टेबल है ना सीट्स? बिल्कुल कंफर्टेबल। हाँ, तो देखते हैं 1 घंटे में पहुंच पाते हैं या नहीं। फिर वहाँ से मुझे जाना है बुकित बिनतांग, ठीक है? तो ওটা আবার আরেকটা এক্সপিরিয়েন্স হবে, একটা অন্য রকমভাবে যাবো বুকিত বিনতাং। তো জাস্ট বাস ছেড়েছে, 4-5টা তোমাদেরকে দেখাতে দেখাতে যাই, ঠিক আছে? ওপরে কিন্তু রাখার কিছু সিস্টেম নেই, ওপরে কেউ লাগেজ রাখছে না, সবাই ওই বাসের ব্যাক সাইডে ওই ডিকি মতো রয়েছে, ওখানেই রাখছে। मजबूर क्या कीजिए, रास ना आया रहना दूर क्या कीजिए, दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ।
जो अधूरी सी याद बाकी है, वो जो अधूरी सी बात बाकी है। ওই 1 ঘন্টা মতনই লাগলো, 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো। পৌঁছে গেলাম কেএল সেন্ট্রালে। তো এখান থেকে এবার যাব বুকিত বিনতাং। আর বুকিত বিনতাংয়ে যাওয়ার জন্য ধরতে হবে মনোরেল। তো এখন যাচ্ছি সেই স্টেশনের দিকেই যাচ্ছি, এমআরটি স্টেশন। যেতে গেলে কিন্তু এই নিউ সেন্ট্রাল মলের মধ্যে দিয়েই তোমাদেরকে আসতে হবে। কোথায় কোন আউটলেট রয়েছে তার একটা লেআউট রয়েছে এখানে। এই হচ্ছে সেই মল। মলটা তোমাদেরকে পরে দেখাবো ইভিনিংয়ে ঘুরিয়ে। এখন হচ্ছে মনোরেলের দিকে যাই। এই হচ্ছে মনোরেল স্টেশন। আমি রয়েছি এখন এই যে কেএল সেন্ট্রালে, দেখতে পাচ্ছ 1 2 3 4 5 নম্বর স্টেশন হচ্ছে বুকিত বিনতাং। ঠিক আছে, অনেকটা আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো। প্রত্যেক 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর ট্রেন আসে এখানে। একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই ছোট, এক একটা করে কোচ খুবই ছোট, সিটিং ক্যাপাসিটিও খুবই কম। উইদিন আ ফিউ সেকেন্ডস এক একটা করে স্টেশন চলে আসছে, মানে হাফ কিলোমিটারের মধ্যে মধ্যে এক একটা স্টেশন। পুরো মেট্রোর মতো কনসেপ্ট। পুরো মেট্রোর মতো কনসেপ্ট। तेनू इतना मैं प्यार करां, एक पल विच 100 बार करां। तू जावे जे मैनू छड़ के, मौत दा इंतजार करां। कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके। খুব সুন্দর, আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো। Stand clear. Doors closing. আচ্ছা, মালয়েশিয়ার কুয়ালালামপুরে তো পৌঁছালে। কুয়ালালামপুর সম্বন্ধে কিছু কথা তাহলে জেনে নাও। সেটা হচ্ছে কুয়ালালামপুর শহরটা কীরকম, কুয়ালালামপুর শহরটা ভিজিট করার জন্য কীরকম। দেখো, কুয়ালালামপুর ইজ মোর অফ আ কসমোপলিটন সিটি। আর এটাকে যদি কেউ ব্যাংককের সাথে তুলনা করে তাহলে একদমই ভুল হবে। ব্যাংকক ইজ মোর অফ আ chaotic সিটি, ইটস গুড ফর পার্টি পিপল। তো কুয়ালালামপুর নিয়ে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি কুয়ালালামপুরকে বলবো যে ইটস বিট মোর কসমোপলিটন। কুয়ালালামপুরে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে বেড়ানোর জন্য অনেক বেশি সেফ, ঠিক আছে, অনেক বেশি সেফার এনভায়রনমেন্ট তোমরা পাবে। আর ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন ওভার হিয়ার, আর যেটা একেবারেই পাবে না থাইল্যান্ডে। থাইল্যান্ডে মোস্টলি লোকজন থাই ভাষাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা একটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। এই যে মনোরেল স্টেশন দিয়ে বেরোলাম, এবার নেক্সট হার্ডেল হচ্ছে
হোটেল খুঁজে পাওয়া। তো এই বুকিত বিনতাং এরিয়াতেই রয়েছে। এই জায়গাটা ভীষণ হ্যাপনিং, কুয়ালালামপুরের এই জায়গাটা ভীষণ হ্যাপনিং, মানে এটা কুয়ালালামপুরের সিটি সেন্টার বলা হয় এই জায়গাটাকে। এমনিতেই কুয়ালালামপুর শহর মানে ভেরি ওয়েল কানেক্টেড থ্রু রেল, ভেরি ওয়েল কানেক্টেড থ্রু বাস, মানে খুব ভালো, মানে ট্রান্সপোর্ট সিস্টেম ভীষণ ভালো। A few moments later. ওয়াইফাই অ্যাভেলেবেল আছে এখানে। এই হচ্ছে আমার রুম, এফকে ইন্টারন্যাশনালের, একেবারে ছিমছাম রুম, ঠিক আছে। এই সাইডে উইন্ডো আছে, আর দেখাচ্ছি না উঠে। এই হচ্ছে বেডের কন্ডিশন, এই যে এসি অন করে দিয়েছি, আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে কোমোট আছে, এদিকে হ্যান্ড শাওয়ার আছে, আর সোপ দিয়ে রেখেছে, ব্যাস